নমস্কার, আমি পারমিতা। শুরু করছি আপনার কথা। আজকের বিষয় নিয়ে শুনবো আপনাদের কি মতামত। তবে সবার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। 2008 মুম্বাই হামলায় পাকযোগের অভিযোগ, বারবার অভিযোগ ভারতের। সেই অভিযোগেই শিলমোহর কাসাব ফরিদকোটের বাসিন্দা স্বীকার পাক প্রধানমন্ত্রী শেখ রশিদের। সরকার বাঁচানো কার্যত অসম্ভব, ইমরান খানের চাপে পড়ে সেনাপ্রধান আইএসআই প্রধানের সঙ্গে বৈঠক, জাতির উদ্দেশ্যে ভাষণ বাতিল, ইমরানের ইস্তফার জল্পনা। চলতি বছরেই কংগ্রেসের প্রশান্ত কিশোর, গুজরাট ভোটে বিজেপিকে হারাতে প্রশান্ত কিশোরের কৌশলে ভরসা, পিকের হাত ধরে কি গুজরাটে পালাবদল? বিস্ফোরক দিল্লির উপমুখ্যমন্ত্রী কেজরিকে খুনের ছক বিজেপির, দিল্লি পুলিশকেও তোপ মানি সিসোদিয়ার। দ্য কাশ্মীর ফাইলস নিয়ে মন্তব্যের জের, কেজরিওয়ালের বাসভবনের গেটে গেরুয়া রং, বিজেপির বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ। পিএসসি চেয়ারম্যান পদে মুকুল রায় চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি শেষে রায়দান স্থগিত। রামপুরহাট কাণ্ডে বিজেপির তদন্ত রিপোর্ট, বিজেপি সভাপতি নাড্ডার কাছে রিপোর্ট পেয়ে সুকান্তর নেতৃত্বে প্রতিনিধিরা আগেই দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। নাড্ডাকে বিজেপির রিপোর্টে তীব্র ক্ষোভ মমতার, এমন রিপোর্টে সিবিআই তদন্ত প্রভাবিত হবে, দার্জিলিংয়ে দাঁড়িয়ে ফের বৃহত্তর ষড়যন্ত্রের তোপ মমতার। কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা, বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন খোদ বিচারপতি, ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে অভিযোগ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের সুপারিশ। ধনেখালিতে পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে করা সিবিআই, চার্জশিটে পুলিশ অফিসারের নাম থাকলেও অনুমোদন নেওয়া হয়েছে কি 6 এপ্রিলের মধ্যে জানানোর নির্দেশ। অবিজেপি শক্তির মূল ভরকেন্দ্র মমতা, তৃণমূল নেত্রীর হয়ে ব্যাটিং, কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভির একজোট হয়ে লড়ার ডাক। বিতর্কিত মন্তব্যের যে তৃণমূল নেতা নরেন চক্রবর্তীর বিরুদ্ধে কড়া কমিশন, আগামী 7 দিন উপনির্বাচনের প্রচারে অংশগ্রহণে নিষেধাজ্ঞা শোকজ কমিশনের। ভাদুপুরে গ্রেফতার আরো 3, মালদা, রামপুরহাট ও ঝাড়খণ্ডের সীমানা থেকে গ্রেফতার সেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ, ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজত। মাটিয়া ধর্ষণ কাণ্ডে গ্রামে ফরেন্সিক দল, আতশ কাজ, ভিডিও ফটোগ্রাফি, মাটি রক্তের নমুনা সংগ্রহ 4 সদস্যের ফরেন্সিক দলের। 9 দিনে 8 বার ফের মহার্ঘ জ্বালানি, বুধবার কলকাতায় লিটার প্রতি 84 পয়সা বেড়ে পেট্রোলের দাম 110 টাকা 52 পয়সা, ডিজেল 80 পয়সা বেড়ে 95 টাকা 42 পয়সা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস, পশ্চিমী জেলাগুলিতে পারদ ঊর্ধ্বমুখী, ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। রপ্তানি নিয়ে মোদির ঢক্কানিনাদ, বিশ্ব ব্যাংকের তথ্যে মোদির দাবি নস্যাৎ, মোদি জমানায় এফডিআই এর হার তলানিতে। রামপুরহাটের বকটুইয়ে 9 জনকে পুড়িয়ে মারার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও তার আগেই রাজ্য প্রশাসন বিশেষ তদন্ত দল বা সিট গঠন করে কাজে নেমে পড়েছিল। গণহত্যায় যুক্ত থাকার অভিযোগে ধরপাকড়ও শুরু করেছিল রাজ্য গোয়েন্দা দফতরের সিট। একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপও নিয়েছিল। এমনকি এই ঘটনায় জড়িত সন্দেহে রাজ্যের শাসক দল তৃণমূলের এক ব্লক সভাপতিকেও গ্রেফতার করেছিল সিট। তাদের সেই তৎপরতার নেপথ্যে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা। তিনি নিজে এই ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত এবং স্বজনহারাদের যেমন ক্ষতিপূরণ দেন, তেমনি দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করে আসেন। মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসের ফল হাতে নাতে পেয়ে বকটুইবাসী সিটের তদন্তের ওপরেই আস্থা রেখেছিল। ঘটনাচক্রে এই প্রেক্ষাপটে প্রায় আচমকাই বকটুই কাণ্ডে সিবিআইকে তদন্ত করে এপ্রিলের 7 তারিখের মধ্যে প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার আদেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গে তদন্ত গুটিয়ে নেয় সিটের ভূমিকায় সন্তুষ্ট থাকলেও মুখ্যমন্ত্রী আদালতের রায়কে মান্যতা দিয়ে সিবিআই তদন্তে সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু সিবিআই এর কাজের বহর বা দক্ষতা নিয়ে বঙ্গবাসীর অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। আর তাই সংশয় ছিল। তা সত্ত্বেও কেন্দ্রীয় সংস্থাকে কাজে সহযোগিতাই করে চলেছে রাজ্য প্রশাসন। কিন্তু নরেন্দ্র মোদী জমানায় এইসব কেন্দ্রীয় সংস্থাকে যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের কাজে ব্যবহারের ধারা তৈরি হয়েছে, তাতে বকটুই কাণ্ডের তদন্ত শেষ পর্যন্ত কোন পথে এগোবে
তা নিয়ে সংশয় কিন্তু একটা থেকেই গিয়েছিল, আর আজ সেটাই আরো দৃঢ় হলো। বিজেপি এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাবিত করতে চলেছে। এদিন দিল্লিতে বিজেপি সভাপতি জগৎ প্রসাদ নাড্ডার কাছে দলের বঙ্গ নেতারা নিজেদের তৈরি বকটুই কাণ্ডের রিপোর্ট জমা দিয়েছেন। প্রশ্ন উঠছে, সিবিআই যখন তদন্ত করছে আগামী 7 তারিখ তাদের আদালতে সেই তদন্তের রিপোর্ট পেশ করার কথা, ঠিক তার আগে কেন্দ্রের শাসক দলের তৈরি রিপোর্ট প্রকাশ্যে আনা কি খুব সমীচীন ছিল? আজ মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে এই নিয়ে তার ক্ষোভের কথা জানিয়ে দিয়েছেন। তার আশঙ্কাই সত্য, সিবিআই তদন্তকে বিজেপি প্রভাবিত করছে। তদন্তের গতি মুখ কি হবে সেটা কি বিজেপি সদর দফতর থেকে স্থির করে দেওয়া হবে? আমরা আসছি সেই আলোচনায়। শুনবো মুখ্যমন্ত্রী এদিন ঠিক কি বলেছেন, আর দেখব এই বকটুই কাণ্ড নিয়ে ফের কিভাবে অতি সক্রিয় হয়ে সাংবিধানিক সৌজন্য বিসর্জন দিয়ে চলেছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে একটা বিরতির পর, সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। একদিকে সিবিআই তদন্ত চলাকালীন বিজেপি প্রতিনিধি দলের রিপোর্ট পেশ, অন্যদিকে বিধানসভা অধিবেশনে অশান্তি আর এসবের মধ্যে আসরে নেমে পড়া রাজ্যপাল, যিনি আবার দুদিন আগে বকটুই কাণ্ডের পরে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে সাক্ষাৎ করে এসেছেন। সবটাই কোথাও যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা রয়েছে, একটা স্পষ্ট নকশা দেখা যাচ্ছে। ভোটের ময়দানে পর্যুদস্ত গেরুয়া বাহিনী যেভাবেই হোক রাজ্য প্রশাসনকে বিড়ম্বনায় ফেলতে এই মুহূর্তে ব্যগ্র। যাই হোক, সে বিষয়ে আমরা আলোচনায় আসছি, তবে তার আগে আমরা এই মুহূর্তে শুনে নেব মুখ্যমন্ত্রী আজ দার্জিলিংয়ে ঠিক কি বলেছেন। ফুল কোঅপারেশন তাদের করেছি রামপুরহাটের ব্যাপারে। এমনকি গতকাল যে লোকটি অ্যারেস্ট হয়েছে তাকে আমরাই অ্যারেস্ট করেছি, ভাদু শেখের যে খুনি, আমি ইনফরমেশন যেটা পেয়েছি। সুতরাং আমরা ফুললি হেল্প করছি। কিন্তু বিজেপির নেতারা যারা এসেছিলেন এখানে দেখতে এবং গিয়ে রিপোর্ট করেছেন তার পার্টি প্রেসিডেন্টকে, সে বিজেপির পকেটেড নিউজ কি করবেন না করবেন সেটা তাদের ব্যাপার, আমার তাতে কিছু বলার নেই। কিন্তু একটা অবজারভেশন আমার অবশ্যই আছে, ইনভেস্টিগেশন যখন চলছে এই সমস্ত রিপোর্ট ইনভেস্টিগেশনকে ইন্টারফেয়ার করবে এবং এই সব রিপোর্ট ইনভেস্টিগেশনকে উইক করবে এবং এই সব রিপোর্ট টোটাল পলিটিক্যাল পারপাসে ইনভেস্টিগেশনকে মিসইউজ করবে। সুতরাং আই কন্ডেম দিস টাইপ অফ অ্যাটিটিউড। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। আজকের আলোচনার বিষয়ে আমরা আসবো, তবে তার আগে আরো একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরবো আলোচনায়, সঙ্গে থাকবেন। কেন বলছিলাম সবটাই এক অভিন্ন নকশার অঙ্গ, সেটা স্পষ্ট হবে। গতকাল রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন সেটা দেখলেই বকটুই কাণ্ড নিয়ে নিজের উদ্বেগের কথা জানাতে গিয়ে রাজ্যপাল বিধানসভা অধিবেশনে অশান্তির প্রসঙ্গ জুড়ে দিয়েছেন। মনে রাখবেন, ওই চিঠি দেওয়ার আগে অর্থাৎ সোমবার তিনি কিন্তু অমিত শাহের সঙ্গে একান্তে দেখা করে এসেছেন। রাজ্যপাল চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, তার কিছু জিজ্ঞাসা থাকলে তা মিটিয়েও নিতে পারেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তিনি সত্যি সেই সদিচ্ছা থেকে চিঠি দিয়েছেন কি মুখ্যমন্ত্রীকে? বোধহয় না। আর তাই যদি হতো তাহলে রাজভবন থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে বা তার বাসভবনে পৌঁছে যেত সেই চিঠি। না, সেই পথে যাননি রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি মুখ্যমন্ত্রীকে বৈঠকে ডাকছেন, সমাজ মাধ্যমে জনসমক্ষে সাংবিধানিক সৌজন্যের ধার ধারলেন না। অতএব বৈঠক নয়, রাজনীতি যেন তার প্রধান উদ্দেশ্য। একদিকে রাজ্যপালের অতি সক্রিয়তা, অন্যদিকে সিবিআইকে প্রভাবিত করার চেষ্টা, আর এতে বঙ্গ বিজেপি উৎসাহিত হতে পারে। কিন্তু বকটুইয়ের স্বজনহারারা বিচার পাবে তো? আমরা এই নিয়ে শুনবো আপনাদের কথা। আজকের আলোচ্য বিষয় এটাই। জানান আপনাদের মতামত, তবে একটা ছোট্ট বিরতির পর। আজকের আপনার কথার আলোচ্য বিষয় আপনারা এতক্ষণে জেনেই গেছেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে দুজন কলার রয়েছেন। প্রথমজন ললিত বন্দ্যোপাধ্যায়। ললিত বাবু নমস্কার, আপনি আজকে প্রথম কলার, বলুন, শুনবো আপনার কথা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেন্দ্রীয় সরকার চলছে যে আমাদের যে কেন্দ্রীয় সরকার সংস্থাগুলো ইন্ডিপেন্ডেন্ট মুখে বলা হচ্ছে, এই সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, এনআইএ যতগুলো আছে
সমস্তটা পুরোপুরি বিজেপির দ্বারা প্রভাবিত, রাজনৈতিক প্রভাব মুক্ত নয় কেউ। আজকে সিবিআই বকটুলগ্রামে যে ঘটনাটা 21শে মার্চ রাত্রি 8:30 ঘটেছিল, ভাদু শেখের মৃত্যুর পর যে কয়েকটা বাড়িতে অগ্নিসংযোগ আপনারা জানেন, আপনাদের চ্যানেলেও দেখিয়েছে, 9 জন মারা গেছে, খুবই দুঃখের ব্যাপারে, নিন্দনীয়। কিন্তু সিবিআই ইনকোয়ারির জন্য এরা গলা ফাটাচ্ছে, বিজেপি এবং সিপিএম সবাই মিলে। বিজেপি কিন্তু প্যারালালি সমান্তরালভাবে বিজেপি একটা বডি করে 3 জন আইপিএস অফিসার ওদের সংসদের মেম্বার করে একটা কমিটি রিপোর্ট দিল। এর মধ্যে রিপোর্ট হয়ে গেলে রাত দিনের মাথায়, আর সিবিআই এখন এনকোয়ারি করছে, কি সলিউশন আমরা জানি না। সবচেয়ে হচ্ছে যে এতে তো আপনার যে এনকোয়ারি প্রভাবিত হয়, আর সমান্তরালভাবে একটা প্রশাসন চলছে, তার সঙ্গে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট। রাজস্থানে 2015 সালে ফর রেডি রেফারেন্স, সেখানে বিজেপির শাসন ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে দলিত মেয়েদের উপর অগণিত অত্যাচার হয়েছিল এবং নিরীহ মানুষ মারা গেছিল, কোনো সিবিআই সেখানে যায়নি। উত্তরপ্রদেশে হাতরাসে, উন্নাও, তারপরে লখিমপুরে কেডিতে 3 অক্টোবর যে মন্ত্রীর ছেলে গাড়ি পিছিয়ে বেড়ে গেল 2 জনকে, কোনো সিবিআই হয়েছে? সিবিআই হয়নি। সেখানে পুরোপুরি চলছে সরকারের প্রশাসন। কিন্তু পশ্চিমবাংলায় হাসলে কাজলে সঙ্গে সঙ্গে সিবিআই করে যাচ্ছে। এই সিবিআই তো পুরোপুরি প্রভাবিত। এই সিবিআই এর ইনকোয়ারি যদি বিজেপি পার্টি প্রভাব বিস্তার করে, এই অ্যাকচুয়াল কমিশনের রিপোর্টটা জানা যাবে না কি হচ্ছে। আর রাজ্যপাল তো পুরোপুরি বিরোধীদের পুরো ইস্যু নেই, বিরোধীরা ব্যাট করতে পারছে না, পুরো ব্যাটের মাথায় নেমে পড়েছেন। উনি টুইট করে যাচ্ছেন, উনি আইনের শাসন নেই বলছেন, মমতা ব্যানার্জিকে আসতে বলছেন, তারপরে মুখ্য সচিবকে গোয়েন্দা কর্তাদের ডেকে পাঠাচ্ছেন। আমি জানি না মুখ্যমন্ত্রী পারমিশন সেটা ডেকে পাঠানো যায় না, কারণ উনার প্রশাসনিক কোনো ক্ষমতা নেই, এটা কিন্তু ভাবতে হবে। উনি সাংবাদিক পদ, এটা অলঙ্কৃত পদ, প্রেসিডেন্ট মনোনীত সদস্য, কিন্তু এর বাইরে নয়। কিন্তু উনি নিজেকে পুরো প্রশাসনিক কর্তা হিসেবে ভেবে একটা সমান্তরাল প্রশাসন চালাচ্ছে। এতে হচ্ছে কি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রশাসন, আইএস, আইপিএস, ডাব্লিউবিসি যারা আছে, তারা ঠিকমতো কাজ করতে পারছে না। কারণ এইভাবে তো যদি চাপ থাকে, কাজ করা যায় না। আর বকটুলগ্রামে যেটা হয়েছে, 0 টলারেন্সের মমতা ব্যানার্জি সিট গঠন করেছে এবং তদন্ত খুব ভালো করে এগোচ্ছিল। অনেক 23 জনকে অ্যারেস্ট করেছে, তারপরে প্রত্যেকের নামে কেস দেওয়া হয়েছে, নন ভ্যালুয়েবল কেস। তারপরে দেখা গেল সিবিআই তারপর চাপিয়ে দিল। এটা কিরম ধরনের জগা খিচুড়ির ব্যাপারটা বোঝা যাচ্ছে না। এবং বলছে হাইকোর্টের নির্দেশে যদি হয়, হাইকোর্ট তো এখন তো 4টে যে স্তম্ভ গণতন্ত্রের, সেটা পুরোপুরি স্থিতিশীলতা নষ্ট করেছে। আজকে ভারতবর্ষের যে 8 বছর ধরে এই সরকার চলছে, একটা অগণতান্ত্রিক, স্বৈরাচারী, অত্যাচারী, একটা উগ্র জাতীয়তাবাদী সরকার আমাদের চলছে। এবং এই সরকারের দ্বারা সমস্ত যে ইন্ডিপেন্ডেন্ট বডিগুলো, স্ট্যাটুটরি বডিগুলো, তারা কেউ ইন্ডিপেন্ডেন্ট নয়, তারা প্রত্যেকে বিজেপির দ্বারা প্রভাবিত। সুতরাং আমরা এই সিবিআই এর এনকোয়ারিতে কি হবে, আমরা খুব একটা আশান্বিত নয়। বুঝতে পারা গেছে। অনেক ধন্যবাদ ললিত বাবু টেলিফোন করার জন্য। পরবর্তী কলার নারায়ণ চন্দ্র কাঁড়ার, বলুন। নমস্কার। নমস্কার পারমিতা ম্যাডাম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমরা সিবিআই নিয়ে ছেলে খেলা, এটো আমরা দেখেছি 70-এর সাঁইবাড়ি, 83-র আপনার বিজন সেতু, জ্ঞানেশ্বরী কাণ্ড, বরানগর কাণ্ড। সিবিআই তখন একটা মর্যাদা ছিল। এরপর থেকে এখন যা করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে ছেলে খেলা করে ফেলেছে, কিছু হলেই নরেন্দ্র মোদী সিবিআই পাঠিয়ে যে জুজু করছে। আর যেমন কিছু বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কলকাতা থেকে আমার আন্তরিক ধন্যবাদ পুরো ইউনিটকে। আপনারা যে প্রোগ্রাম দেখান, আমরা সাধারণ বলার জন্য সাহস পাই সমস্ত কিছু। আপনাকেও অনেক ধন্যবাদ নারায়ণ বাবু। আপনি সঙ্গে থাকবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত, আশা করি শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। এই মুহূর্তে ইসরায়েল শেখ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, বলুন। নমস্কার। নমস্কার। যে আমাদের যে বগদের যে ঘটনা ঘটছে, এটা খুব নিন্দনীয়। এবং আমাদের সিবিআই এবং সিট যেভাবে বিচার বিভাগ তদন্ত চলছে, আমার তো মনে হয় স্যার দুজনের মধ্যে কোনো একটা আত্মার গোপন আছে। মানে দুজনাকে চাইছে এরকম। প্রকাশকে আমাদের যে বগদের যে ঘটনা ঘটলো, প্রকাশকে জনসাধারণের সামনে একবারে যেন আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারলেন? আয়নার মতো পরিষ্কার হওয়া দরকার, না তো ভবিষ্যতে এরকম ঘটনা বহু ঘটতে পারে। এরকম
হ্যাঁ, মানে আমাদের আজকের আলোচ্য বিষয় এটাই যে কিভাবে তদন্ত গতি প্রকৃতি কিভাবে এগোলে এবং রাজ্য সরকার যেভাবে সিট গঠন করেছিল, যেভাবে তদন্ত এগোচ্ছিল এবং পরবর্তীকালে আমরা দেখলাম আদালতের নির্দেশে ফের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। সেই সিবিআই তদন্ত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় রয়েছে এবং আজকে যেটা দেখা গেল যে বিজেপি কিন্তু তারা নিজেদের একটি তদন্ত রিপোর্ট তারা ইতিমধ্যেই পেশ করেছে। এই বিষয়ে কি মনে হচ্ছে আপনার, কি প্রতিক্রিয়া? মানে শীতকে কোন সময় এখানে কাজ দিতে দেওয়া যাবে না, শীতের কোনো নাই। আমি যতদূর টিভিতে দেখলাম বা চ্যানেলে দেখছি, শীতের কোনো ভূমিকা না থাকে। ভূমিকা থাকলে সিবিআই অনেকটা মানে পিছুপা হতে পারে। মানে আপনি সিবিআই তদন্তেই আস্থা রাখছেন, এটাই বলতে চাইছেন তো? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমাদের পরবর্তী কলার প্রদীপ সরকার। প্রদীপ বাবু নমস্কার, বলুন। নমস্কার, আমি প্রদীপ সরকার বাগুইহাটির থেকে কথা বলছি। বলুন। এই মুহূর্তে শুধু কলকাতা নয়, ভারতবর্ষের অনেক চ্যানেল বসে আপনাদের প্রোগ্রামটা দেখে। আপনারা তো মানুষের জন্য প্রোগ্রামগুলো করেন, তাই মানুষের কথাটা আপনাদের একটু শোনা উচিত। নিশ্চয়ই, আমরা তো আপনাদের কথা শোনার জন্যই এখানে রয়েছি এবং এই অনুষ্ঠানটা আপনাদের অনুষ্ঠান, আপনাদের কথা বলার প্ল্যাটফর্ম, আপনাদের কথা বলার জায়গা, আপনাদের কথা বলতে দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা। হ্যাঁ, তাহলে জনগণ যে একটা অনুরোধ করে সেটা আপনারা কিন্তু রাখেননি। তার কারণ ভারতবর্ষ না, পশ্চিমবঙ্গে প্রদীপ সরকার 15খানা আছে। কোনখান থেকে কোন প্রদীপ সরকার কথা বলছে আপনাদেরকে আমরা বলেছিলাম যে জায়গার নাম দেখালে আইডেন্টিফাই হয়। কারণ আমি একজন স্টেট ব্যাংকের রিটায়ার্ড পার্সন। স্টেট ব্যাংকে 2জন প্রদীপ সরকার আছে, তাই নাম্বার 1 নাম্বার 2 দিয়ে স্টেট ব্যাংকের এমপ্লয়িরা বুঝতে পারতো কে। আপনারা যদি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ে আপনার কিছু বক্তব্য আছে, সেই বক্তব্য যদি আপনি রাখেন তাহলে খুব সুবিধা হয়। তার কারণ প্রচুর মানুষ তো টেলিফোন করেন আমাদের এবং ইতিমধ্যে এখনো প্রচুর লোক লাইনে রয়েছেন, টেলিফোনে রয়েছেন। সব জানি। আজকের বিষয়ে আসার আগে এইটা অনুরোধ করি, আপনি এর আগেও এই বিষয়ে কথা বলেছেন প্রদীপ বাবু, আমরা শুনেছি, কিন্তু বিষয় নিয়ে যদি আপনার বক্তব্য থাকে অতি অবশ্যই। সিবিআই নাক গলাচ্ছে বিজেপি, এটা তো একেবারে সত্য ধ্রুব একটা কথা। আমাদের দেশের মাথা হচ্ছে, প্রথম হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যে হচ্ছে রাজ্যপাল। প্রধানমন্ত্রী ঠিক করে দেবে সিবিআই কোথায় কি সমস্ত কিছু। আক্রমণ করলে তাদেরকে দেখানো হবে। সিবিআই কে প্রথমেই ফার্স্ট নিরপেক্ষ হতে হবে। শুধুমাত্র বিজেপির তো কোনো দলের লোককে তো সিবিআই কোনো সময় তারা আক্রমণ করে না। কারণ কি? কারণ বিজেপি হচ্ছে ক্ষমতায় আছে, ক্ষমতায় তো কেউ চিরস্থায়ী থাকে না। তারপরে ঠিক এই ঘটনাগুলো কিন্তু বিজেপি যেখানে যেখানে আছে সিবিআই সেখানেই আক্রমণ করবে। আমরা চাই, সাধারণ মানুষ চাই সিবিআই নিরপেক্ষ হয়ে তদন্ত করুক, কোনো দলের হয়ে কোনো কিছু না করে বাস্তব যেটা সেটার উপরে যদি জোর দিয়ে তারা করে তাহলে সিবিআই কে সবাই মেনে নেবে। এখন এই মুহূর্তে কিন্তু সিবিআই কে অনেক মানুষ মানছে, অনেক মানুষ মানে না। তার একটি মাত্র কারণ, যে কোনো দলের প্রতিনিধির সঙ্গে যদি সিবিআই কথা বলে সেটা কিন্তু ঠিক হয় না। তাই আপনাদের কাছে আমাদের একান্ত, প্রতিটি নাগরিকের কাছে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, সিবিআই যেন নিরপেক্ষ হয়ে। বেশ, বুঝতে পারা গেছে আপনার বক্তব্য, খুব সুন্দর, খুব স্পষ্ট বক্তব্য। ধন্যবাদ প্রদীপ বাবু। সুজয় চৌধুরী পরবর্তী কলার। বলুন সুজয় বাবু, নমস্কার। নমস্কার, দাঁড়িয়ার থেকে সুজয় চৌধুরী বলছি। বলুন। সিবিআই নাক গলাচ্ছে বিজেপি। এখন দেখা যাচ্ছে যে আমাদের বিজেপি যে দল, সেই দলটা আমজনতার কোনো উন্নয়নমূলক তো কাজ করতে পারছে না। এখন আমাদের যে মুখ্যমন্ত্রী, তার যে উন্নয়ন, সেই উন্নয়নকে মানে উন্নয়নের ভয়ে যাতে সিবিআই এখানে তদন্ত করে তার জন্য বহুবার তারা চেষ্টা করেছে এবং কোর্ট সেখানে তাদেরকে বলেছে যে হ্যাঁ এটা সিবিআই হোক। সিবিআই তার নিজের মতোই চলবে। আজকে দেখা গেছে আমাদের রাজ্যে সারদা, রোজ ভ্যালি
এই সব অর্থনৈতিক নিয়ে 80টা প্রায় মামলা তাদের এখনো বাকি রয়েছে। গরিব মানুষগুলো এখনো তার বিচার পায়নি। আজকে দেখা গেছে নারদের যে গোপন ক্যামেরা অভিযান হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে অনেকে বিরোধী পক্ষের অনেক নেতা যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে তো অ্যারেস্ট করেনি এই সিবিআই বা ইয়ে। তারপরে বিভিন্ন রকম ভোট পরবর্তী হিংসা থেকে আরম্ভ করে, নন্দীগ্রাম থেকে আরম্ভ করে অনেক এই সিবিআই যে তদন্ত সেগুলো বাকি আছে। তারপরে এই তদন্ত তারা নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে এই যে তদন্ত তারা নিয়েছে, এখন সিবিআইটা তো কেন্দ্রের, তারা তো একটা তোতা পাখি, সেই তোতা পাখিকে হাত করবার জন্য আবার আমাদের বিজেপি দল একটা যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টটা তো ভয়ানকই খারাপ। আজকে তাকে নিজেদের মতো তদন্ত করতে না দিয়ে আজকে কোনোভাবে তাকে যে হাত করা, সেটা তো একবার মানে আম জনতার কাছে বিভিন্ন ভাবে অন্যায়। আজকে সুষ্ঠুভাবে তদন্ত হয়ে আসল যে দোষী হার হিম করা যে ঘটনা যেটা হয়েছে, সেটা তৃতীয় পক্ষ আছে কিনা, ষড়যন্ত্র কিছু হয়েছে কিনা, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলছে, সেইটা তো দেখা 1 নম্বরের উচিত। আজকে দেখা যাচ্ছে যে সেইটা সিবিআই কে করতে না দিয়ে আজকে বিরোধী পক্ষরা যেভাবে মানে হাতে করবার চেষ্টা করছে, তা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক। আজকে সামনে তো ইলেকশন আসছে, সেই ইলেকশনের ভয়েই কি বিজেপি এই সবগুলো করছে? তাদের যে পশ্চিমবঙ্গে যে লোকসভার সিটগুলো ছিল, সেই সিটগুলো হারাবার ভয়ে সবগুলো করছে। তার সঙ্গে সঙ্গে তো রাজ্যপাল দোষর হয়ে গেছে। আজকে তিনি বুঝতে পারা গেছে সুজয় বাবু, আপনি যে আশঙ্কার কথা বলছেন, আপনার আশঙ্কার কথা আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন, হ্যালো, কে রয়েছেন বলুন? দীপক মুখোপাধ্যায়। হ্যাঁ বলুন। হ্যাঁ পারমিতা, গুড ইভিনিং। আমি প্রফেসর ডি মুখার্জি বলছি। বলুন বলুন। পশ্চিমবঙ্গে একটি ঘটনা ঘটে গেছে, বকরি কাণ্ড, এবং তাতে অনেক মারা গেছেন। সেটা নিশ্চয়ই খুব নিন্দনীয়, কেউ চায় না, কোনো মায়ের কোল খালি হোক কেউ চায় না, সে যে পার্টির সমর্থক হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সেটা কখনো কেউ চায় না। সুস্থ স্বাভাবিকভাবে রাজনীতি হবে, কিন্তু কোনো জীবন কিন্তু যাবে এরকম কেউ কোনো পার্টির লোক চায় না বা কোনো সাধারণ মানুষ চায় না। কিন্তু এখানে দাঁড়িয়ে এর একটা প্রকৃত তদন্ত হওয়া দরকার। সেটা থেকে বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি, কেন ঘটনাটা ঘটলো প্রকাশ্যে আমাদের পশ্চিমবঙ্গবাসী জানা দরকার। কিন্তু এখানে দাঁড়িয়ে একটা খুব বড় প্রশ্ন চিহ্ন হচ্ছে, কে করবে? সিবিআই করবে না সিট করবে? এখন আপনি আমাকে বলুন, ফুটবল খেলতে নেবে, ফুটবল খেলাটা বড় না কি রঙের জার্সি পরেছেন এটা বড়? কিন্তু এখানে দাঁড়িয়ে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন, মাননীয় বিচারপতি নির্দেশ দিয়েছেন, সিবিআই ঠিক আছে, সিবিআই তদন্ত হোক, কিন্তু এখানে সত্য নিষ্ঠা সহকারে সৎভাবে তদন্ত করা উচিত। প্রকৃত ঘটনাটা প্রকাশ্যে আসা উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে এবং ভারতবর্ষের বুকে কি ঘটেছে, কেন ঘটেছে, এবং তার থেকে আমাদের পদক্ষেপ নিতে হবে ভবিষ্যতে যেন না ঘটে। কেন ঘটলো, সে যে দলেরই লোক হোক না কেন, সেই তদন্ত রিপোর্ট মেনে নেওয়া উচিত। কেন হলো, এবং সব দলেরই একত্রিত হয়ে এই প্রতিবাদ করা উচিত, এবং আর ভবিষ্যতে না হয়। কিন্তু এখানে দাঁড়িয়ে প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে, নাক গলাচ্ছে বিজেপি। এটা কোনো এখনো নিশ্চয় প্রমাণ পাওয়া যায়নি। যদি সত্যি হয়ে থাকে সেটা খুব নিন্দনীয়, খুব অন্যায়। সিবিআই হলো ভারত সরকারের একটি অধীনস্থ তদন্ত সংস্থা, যেমন ইডি আছে। তারা কিন্তু কোনো দলের সম্পত্তি নয়, বিজেপিরও নয়, কংগ্রেসেরও নয়, আবার আমাদের তৃণমূলেরও নয়। যখন যে সরকার ক্ষমতায়, মানে দল ক্ষমতায় থাকে, তারা সিবিআই কে পরিচালনা করে, এবং তারা নিরপেক্ষভাবে আমাদের ঘটনাটা তদন্ত করে প্রকাশ্যে রিপোর্ট দেবে, মানুষ বুঝতে পারবে। যদি এখানে দাঁড়িয়ে কেউ কলকাঠি নাড়ে মানে বেসরকারি ভাবে, এবং সেটা যদি বিজেপি হয়ে থাকে, সেটা খুব নিন্দনীয়। দীপকবাবু, আপনি নিশ্চয়ই জানেন যে বিজেপির প্রতিনিধি দল তারা একটি রিপোর্ট কিন্তু আজকে প্রাথমিকভাবে পেশ করেছে ইতিমধ্যেই। জেপি নাড্ডার কাছে তারা একটি রিপোর্ট পেশ করেছে তারা দলীয় স্তরে করেছে। পশ্চিমবঙ্গ বিজেপি হিসেবে তারা সিবিআই কে দেয়নি, এটা তারা বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে দিয়েছে। তার সঙ্গে সিবিআই এর কোনো সম্পর্ক নেই। কিন্তু বিজেপি যদি নাম গলিয়ে থাকে, একেবারেই নেই। এবং এই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দার্জিলিং এ সেখানে দাঁড়িয়ে তার যে বক্তব্য তিনি পেশ করেছেন, সেই বক্তব্য আপনাদের শুনিয়েছি আমরা। নিশ্চয়। কিন্তু এখানে দাঁড়িয়ে যদি বিজেপি হস্তক্ষেপ করে এবং অন্যদিকে ঘুরিয়ে দেয়, তাহলে প্রত্যেকটা ভারতবাসীর উচিত বিজেপিকে বয়কট করা। বিজেপির অন্য নোংরা রাজনৈতিক দল নেই, কিন্তু এখনো প্রমাণ পাওয়া যায়নি। যদি প্রমাণিত সত্য হয়, সেম
এরকম রাজনৈতিক দল আর দরকার নেই। ধন্যবাদ, এটা ভারতবর্ষের ধন্যবাদ। অধীনস্থ। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও আমরা ফিরবো এই আলোচনায়, শুনবো আপনাদের মতামত। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। একটা ছোট্ট বিরতির পর আমি পারমিতা আপনাদের আরো একবার স্বাগত জানাই আপনার কথা এই অনুষ্ঠানে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিশির মণ্ডল। শিশির বাবু নমস্কার। শুনবো আপনার নমস্কার কথা। ম্যাডাম। আজকের বিষয় সিবিআই নাক গলাচ্ছে বিজেপি। বাঘটুয়ের মর্মান্তিক ঘটনার সঙ্গে সঙ্গে মমতা রাজধর্ম পালন শুরু। সিট গঠন এবং সিট তৃণমূল লিডার সহ 22 জনকে গ্রেপ্তার করে। মমতা মৃতের পরিবারের সঙ্গে দেখা করে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন এবং প্রত্যেককে 10 জনকে চাকরির ব্যবস্থা করেন। সমস্ত রকম আর্থিক সাহায্য অর্থাৎ ক্ষতিপূরণের জন্য 5 লক্ষ টাকা এবং বাড়ি তৈরির জন্য 2 লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেন। কিন্তু মহামান্য হাইকোর্ট সিবিআই তদন্ত দিলে মমতা তাতেও সহযোগিতার আশ্বাস দেন। সিবিআই জোর কদমে তদন্ত শুরু করে, তদন্ত চলছে। অথচ অত্যন্ত নিন্দনীয় ভাবে রাজ্যপাল বিজেপি সিবিআই কে প্রভাবিত করতে মাঠে নেমে পড়েছে। বিধানসভায় তারা গুন্ডামি, ভাঙচুর চালায় এবং মারামারি করে। 5 সদস্যের বিজেপি লিডার দিল্লিতে তদন্ত শেষ হওয়ার আগেই অমিত শাহ এবং নাড্ডাকে তদন্ত রিপোর্ট পেশ করেছে। শোনা যাচ্ছে তাতে অনুব্রতের নাম দোষী সাব্যস্ত করেছে। এটা অত্যন্ত বেআইনি এবং আনওয়ান্টেড, আনপ্রেসিডেন্টেড। রাজ্যপাল বিজেপি লিডারের মতো বাগদুই কাণ্ডে সমস্ত রকম বিধি ভঙ্গ করে নানা কথা বলে চলেছেন এবং নানাভাবে মমতাকে হেনস্থা করেছেন। আমরা জানি সিবিআই বর্তমানে বিজেপির তোতা পাখি, তার উপর বিজেপির এইভাবে সাঁড়াশি আক্রমণে সিবিআই যে কি রিপোর্ট দেবে সহজেই অনুমেয়। সেন্ট্রাল এজেন্সিকে পলিটিক্যাল কারণে ব্যবহারে এর চেয়ে ভয়ঙ্কর এবং জ্বলন্ত প্রমাণ আর আছে কি? আজকে টিভিতে দেখলাম কেজরিওয়ালের বাড়িতে বিজেপি সব কর্মীরা হামলা করেছে। দিল্লিতে আইন ভেঙে পড়েছে। ধিক্কার মোদী এবং বিজেপিকে। নমস্কার। ধন্যবাদ আপনাকে শিশির বাবু। পরবর্তী কলার বংশী ঘোষ। বংশী বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, শুনবো আপনার হ্যাঁ কথা। দিদি ভাই, এই যে আলোচনা শুনছি তাতে এখানে বলছেন সিবিআই বিজেপি নাক গলাচ্ছে, এটা কিন্তু ঠিক না। আগে একটা কথা একটু স্পষ্ট করি বংশী বাবু, একটা কথা স্পষ্ট করি, সেটা হচ্ছে এই যে আজকের ক্যাপশন যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনোভাবে আমাদের বক্তব্য নয়, এই কথাটা আমরা বলছি না। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক এই ভাষাতেই আক্রমণ করেছেন বিজেপিকে। হ্যাঁ বলি, এবার বলতে দেন। হ্যাঁ বলতে দেন। এরপরে যে সিট গঠন করা হয়েছিল, যে সিটকে তদন্ত দিয়েছিল সেই সিট এবং সেই পুলিশকে কিন্তু মানুষের বিশ্বাস নেই। রামপুরহাটে যে ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে, যে বর্বর কাণ্ড ঘটিয়েছে, সেই সাক্ষী থেকে যে পুলিশ দাঁড়িয়ে থেকে, কারণ ওখানে জল্লাদরা উল্লাস করছে, তারা ঘরে আগুন লাগাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, খুন করছে, আর সেখানে 1 মিটার দূরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এই তো অবস্থা 1 কিলোমিটার দূরে। তো এই যে অবস্থা আমরা কিন্তু শুনেছি, আপনারা খবরে দেখিয়েছেন, অন্যান্য চ্যানেল দেখিয়েছে। এবং আমাদের এখানে বাংলার মানুষের একটা কি সরকার পক্ষ বাদ দিয়ে, শাসক গোষ্ঠী বাদ দিয়ে সমস্ত মানুষ কিন্তু সিবিআই তদন্ত চাইছে, কারণ নিরপেক্ষ তদন্ত হোক। কিন্তু এমন একটা প্রচার, শাসক গোষ্ঠী যখনই যে শাসক ক্ষমতায় ছিল সেই শাসকরা হয়তো সিবিআই কে ব্যবহার করেছে, এটা মানুষের কাছে কিন্তু আজকে একটা সন্দেহজনক অবস্থায় চলে গেছে যে সিবিআই যখন হয়েছে বিচার হয়তো হবে না, কারণ বিগত কিছু বিচার এইভাবে আটকে গেছে। কিন্তু সিবিআই কে কেউ চালায় না। এই যে বলছে মানে বিজেপি বা কেন্দ্র গভর্নমেন্ট চালাচ্ছে, এটা চালাতে পারে, ওটা আলাদা সংস্থা। এই সিবিআই কে কেউ চালাবে এটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না। আর সিবিআই এর উচিত যে অবস্থায় সিবিআই পড়েছে বাংলাতে, যদি এর সঠিক তদন্ত, নিরপেক্ষ তদন্ত না করে, তাহলে সিবিআই এর প্রতি মানুষের বিশ্বাস চলে যাবে, এই পুলিশ প্রশাসনের উপরে মানুষের আর বিশ্বাস থাকবে না। তাই আমার মনে হয় সিবিআই এর কোনোদিন উচিত হবে না যে বিচারটা নিরপেক্ষ করতেই হবে এবং দীর্ঘসূত্রিতা করবে না এবং তাড়াতাড়ি করবে। ওদের বিশ্বাসযোগ্যতাটা এই হচ্ছে একটা সুযোগ স্থাপন করা, বিশ্বাসযোগ্যতাটা প্রতিষ্ঠা করা, এই হচ্ছে সিবিআই একটা সুযোগ। কিন্তু আমরা বাংলায় কি দেখেছি? আমি অন্য রাজ্যে যা ঘটেছে আপনারা তো অনেকেই বলছেন, আমি বাংলায় বলবো
যে বাংলায় যেভাবে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, আজকে নিরাপত্তা কারো নাই। বিধানসভায় যে কাণ্ড ঘটে যাচ্ছে, বিগত দিনেও শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় একটা কাণ্ড ঘটিয়েছিলেন, আজকে বিরোধীরা সেই কাণ্ড ঘটাচ্ছে। এইটা মানুষ কিন্তু দেখছে। তাই আমরা একটা বলবো যে মানুষ একটা সুশাসন চায়, আমরা একটা সুশাসন চাই যেটা আইনি শাসনের মধ্যে দিয়ে চলবে, শাসকের আইন চলবে না। আমরা বংশীবাবু, রাজনীতিটা চাই না। আপনার বক্তব্যের মধ্যেই আরেকটা বক্তব্য আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাতে আমাদের যে ধারাবাহিক রেকর্ড আমরা দেখি, তাতে যে ঘটনাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু বেশিরভাগ ঘটনাতেই কিন্তু দেখা যাচ্ছে যে সিবিআই তদন্ত সেগুলো কিন্তু তার এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, কোনো ফয়সলা হয়নি। সেই জ্ঞানেশ্বরী কাণ্ড থেকে শুরু করে যদি আমরা দেখি, সেখানে সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, এমনকি নোবেল কাণ্ড, কোথাও কোনো রকম কোনো ঘটনাতে কিন্তু সিবিআই যে তদন্ত ভার নিয়েছিল, সেই সিবিআই তদন্ত ভার নেওয়ার পরে কিন্তু কোথাও কোনো রকম কোনো ফয়সলা হয়নি। না, এটা হয়নি তো। ওই জন্যই তো এইটা বিরোধী প্রচার একটা হচ্ছে, এবং এটা মানুষ সত্যতা তার যাচাই করছে। আমরা কিন্তু এর সত্যতা যাচাই করতে চাইছি যে এমন সিবিআই একটা প্রশ্নের মুখে পড়ে গেছে যে সিবিআই এখানে সঠিক যদি নিরাপত্তা, এই সঠিক যদি বিচার না করে, যদি সঠিক তদন্ত না করে, তাহলে সিবিআইয়ের প্রতি মানুষের বিশ্বাস চলে যাবে, আমাদের দেশবাসীর বিশ্বাস চলে যাবে। তাই আমার আশা যে সিবিআই সঠিক তদন্ত করবেন। এবং ধন্যবাদ আপনাকে বংশীবাবু, ধন্যবাদ। বুঝতে পারা গেছে। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। বিরতির পর আবারও আমরা ফিরবো এই সংক্রান্ত আলোচনায়, সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন নিমাই বিশ্বাস। নিমাই বাবু, নমস্কার। হ্যাঁ পারমিতা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও, বলুন। হ্যাঁ, একটা জিনিস দেখো, একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এটা ঘটনা। আচ্ছা, যেখানে মুখ্যমন্ত্রী আর নিজের দায়িত্ব পালন করে, রাজধর্ম পালন করে যেখানে অ্যাকশন নিয়েছে, সেখানতে তৎসত্ত্বেও সিবিআই কে দিয়ে জোর করে রেখে তদন্ত করানো মানেই হচ্ছে গিয়ে যে এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে। আসল ব্যাপারটা কি জানো তো, 100 বছর বাদে আবার সেই স্বৈরতন্ত্রকে, এটা আপনিও নিশ্চয়ই জানেন নিমাই বাবু, এটা কিন্তু একেবারে আদালতের নির্দেশে হচ্ছে। এই সিবিআই তদন্তের নির্দেশ কিন্তু আদালত দিয়েছিল। এখন ছবি তো ওদের পারচেজ করা কেনা, আদালত বলুন আর সমস্ত ডিপার্টমেন্ট গুলিকে তো ওরা সে মানে কিনে নিয়েছে। কাজেই এটার কোনো অর্থ হয় না। আদালতের আদেশ দিয়েছে, নিশ্চয়ই আমাদের সেটা মানতে হবে। কিন্তু একটা জিনিস, আজকে আদালত থেকে আমাদের সাধারণ লোক, টিভি সঞ্চালক যারা আছে, সবাইকে বুঝতে হবে যে এটা এরা কেন করছে, পিছনে কারণটা কি। কিচ্ছু হবে না। আসল যে দেশকে যে চরম অবস্থায় নিয়ে গেছে, একটা গ্যাসের দাম 400,000 টাকা হয়েছে, মার্কেট প্রাইস ছোঁয়া যাচ্ছে না, মানে মিডিল ক্লাস ফ্যামিলি দিনকে দিন দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, কত লোক অনাহারে প্রাণ হচ্ছে। এইগুলি নিয়ে তো দেশ তোলপাড় করে আন্দোলন করা যায়। সেই আন্দোলনটাকে আমাদের বোকা বানাবার জন্য, মানে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কাজগুলি বিজেপি করে যাচ্ছে। এখন প্রত্যেকটা সেন্সেবল লোককে এটা ভেবে দেখতে হবে যে ফের 100 বছর বাদে আবার স্বৈরতন্ত্র ফিরে আসছে। পুতিন 2036 সাল অব্দি তার ক্ষমতা বজায় রেখেছে। এদিকে চীনের অবস্থা দেখুন, এদিকে চায়নার অবস্থা দেখুন, পৃথিবীটা তো গ্রাস করছে সে স্বৈরতন্ত্রই। মানে কি অবস্থা এসছে এইটা। অনেক ধন্যবাদ নিমাই বাবু টেলিফোন করার জন্য। আমাদের পরবর্তী কলার জয়দেব বন্দ্যোপাধ্যায়। জয়দেব বাবু, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা ম্যাডাম। শুভ সন্ধ্যা আপনাকেও, বলুন। বলছি যে আপনার এই বিগত কিছুদিন যাবৎ আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় যে সমস্ত এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এবং শুধু দুর্ঘটনাই নয়, মানে মর্মান্তিক ঘটনা, যেটা কিনা আমাদের এই রামপুরহাটে যেটা ঘটে গেল, তো এটাই যারা করেছে মানে তাদের তো মানে ধিক্কার জানাই, এবং তার থেকেও বেশি ধিক্কার জানাই তাদের যারা কিনা এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বা তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থে বা তাদের সমষ্টিগত স্বার্থেই হোক, তারা যেভাবে এটাকে মানে একটা ওই ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন, সেটা কিন্তু আরো বেশি নিন্দনীয়। কারণ আজকে যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল, তার পেছনে কিন্তু কে বা কারা রয়েছে সেটা কিন্তু জানার জন্য আমাদের মুখ্যমন্ত্রী, তিনি তার রাজধর্ম পালন করতে তিনি সেখানে পৌঁছেছিলেন, এবং তিনি সিটের হাতে এই তদন্তভারও ছেড়ে দিয়েছিলেন।
কিন্তু মাননীয় আদালত যেহেতু তাকে সিবিআই এর হাতেই তুলে দিয়েছেন, সেক্ষেত্রে তো আর আমাদের কিছু বলার নেই, কারণ মাননীয় আদালতের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। কিন্তু এই সিবিআইও কিন্তু আমরা যে অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে যা কিনা আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নেই, কিন্তু সেখানে কিন্তু সিবিআই এর খুব একটা ভূমিকাটা খুব একটা ভালো নয়, এবং তারা কিন্তু সেগুলোকে কোন রকম সমাধান মানে আমাদের অতীত অভিজ্ঞতা বলে সিবিআই এখনো পর্যন্ত যে তদন্ত ভার হাতে নিয়েছে এবং বিভিন্ন যে সমস্ত ঘটনায় সিবিআই তদন্ত করতে নেমেছে তার কিন্তু এখনো পর্যন্ত কোনো ফয়সলা হয়নি। না, কোনো ফয়সলাই কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তো যে কারণে হয়তো আমাদের মুখ্যমন্ত্রী তিনি চেয়েছিলেন যাতে কিনা সিটকে দিয়ে এটা তদন্তভার করিয়ে যাতে কিনা এটা নিরপেক্ষভাবে ব্যাপারটা মীমাংসা করা যায় এবং প্রকৃত যারা দোষী তাদের শাস্তি দেওয়া হোক, এটাই হয়তো তিনি চেয়েছিলেন। একদম ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য জয়দেব বাবু। সঙ্গে থাকবেন, সময় হয়েছে আরো একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত। আপনার কথাই অনুষ্ঠানে আমি পারবিতা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিবাজী বন্দ্যোপাধ্যায় টেলিফোন লাইনে। বলুন শিবাজী বাবু। আচ্ছা দেখুন, এই যে বাকবিকাণ্ড যে ঘটনাগুলো ঘটলো, হ্যাঁ, সব কিন্তু তৃণমূলই, মানে তৃণমূল মারা গেছে, তৃণমূলই অ্যারেস্টেড হয়েছে, বিজেপির কেউ হয়নি। কিন্তু বিজেপি এমন একটা ভাব করছে যেন তাদেরই সব লোক একেবারে মরে শেষ হয়ে গেল। সিপিএমও কংগ্রেসও করছে, কিন্তু তারা এই বিজেপির মতো এরকম নগ্নভাবে নক্কারজনক ভাবে করছে না। হ্যাঁ, বিজেপি রাজ্যগুলোতে কি সব সাধু পুরুষ? একটা লোকও ধরা পড়ে না দুর্নীতির দায়। এরা যখন ক্ষমতা থেকে শুরু করে দেখবেন মাথা থেকে হাজার লোক দেখা যাবে যে ওরা হয়তো তখন ওই বিজেপি আবার সেই সরকারেরই চামচা হয়ে যাবে। হ্যাঁ, তখন বিজেপি বুঝবে যে কি জিনিস। হ্যাঁ, আর বিজেপির এই পশ্চিমবঙ্গের নেতারা মহামূর্খ, ওরা বুঝতে পারছে না যে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, ওরা অসম্ভব অপ্রিয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জায়গা করে দেবে, সিপিএম কে জায়গা করে দেবে কিছুটা। মানে বিজেপির নেতাদের আমি মানে আর কি বলবো, হ্যাঁ, এরা অত্যন্ত মূর্খ। বুঝতে পারা গেছে। ধন্যবাদ শিবাজী বাবু। পরবর্তী কলার ইউনুস আলী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। বলুন ইউনুস। নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদের পাটকাবাড়ি থেকে বলছি। বলুন আমরা শুনছি। রামপুরহাটের বক্রের যে ঘটনাটা সেটা খুবই মর্মান্তিক, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবার ঘটনার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যথার্থভাবে নিরপেক্ষভাবে একটা তদন্ত করার জন্য সিট গঠন করে দিল, এবং সেই সিট গঠনের ক্ষেত্রে কাউকে আড়াল করার কোন রকম নির্দেশ সিটের কর্তাদের দেননি সেরকম একটাই। কারণ উনি অনেকগুলো মানে অপরাধীদের নাম বলে ফেলেছিলেন। যেহেতু নিজের দলের লোক, দুই পক্ষের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের পরিণত হয়েছে এই গন্ডগোল বা হত্যা। এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবাংলার যে বিজেপি রাজনীতি যে তলানিতে ঠেকে গেছে, এরা একটা উদ্ভ্রান্ত অপদার্থের মতো রাজনীতি করছে, যেটা মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে একটা উদ্বেগের মধ্যে ফেলে দিচ্ছে। প্রশাসনের কাজকে ত্বরান্বিত করতে দিচ্ছে না, বিধানসভায় ঠিক মতো মানে কার্যকরী বিয়েটা দিতে দিচ্ছে না। এখন কথা হচ্ছে যে এই যে অবস্থা, তার পরিপ্রেক্ষিতে এরা সুপ্রিম কোর্টে আবেদন করলো সিবিআই তদন্তের জন্য। ভালো কথা, মাঝপথে সিটকে বন্ধ করে দিল, সমস্ত তার ইয়েগুলো প্রসেসগুলো বন্ধ করে দিল। কিন্তু এই তদারকির ফলে যে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্ট দিল, এর পাশাপাশি একটা প্যারালাল তদন্ত যেটা দলগতভাবে করে তার রিপোর্ট আজকে জমা দিল। এইটা কি প্রমাণ হয় না যে এরা কাউকে বিশ্বাস করে না, নিজেদের পরিজনদেরও বিশ্বাস করে না, দলের প্রতিপক্ষ বা সরকারকে তো কর না করারই কথা। কারণ সিবিআইয়ের প্রতি এদের বিশ্বাসযোগ্যতা নাই বলেই প্যারালাল মানে দলীয় ভাবে একটা তদন্ত করলো। সেই তদন্তটায় পরিপূর্ণভাবে যে কথাটা আপনারা বলতে যাচ্ছে যে এটা হচ্ছে কি তদন্ত কমিটি, সিবিআই যে তদন্ত কমিটি তাকে প্রভাবিত করবে, নিশ্চিতভাবে করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এই প্রভাব আমরা ইতিপূর্বেও দেখেছি, নানা বিষয়ে দেখেছি। এবং আর একটা কথা বলি যে বিগত দিনে যে সমস্ত তদন্তগুলো সিবিআই দায়িত্ব নিয়েছিল তার রেজাল্ট দিতে পারেনি, এবং বড় যে তদন্তটা যেটা হচ্ছে নোবেল
চুরির যে ঘটনাটা তার এতটুকু ক্লু বের করতে পারেনি। এই আপনাকে একটা কথা অবস্থাতে বলি, এই যে দলীয় তদন্ত এবং এই দলীয় তদন্তের ফলে আজকে বিজেপি নেতৃত্ব তারা তাদের নিজস্ব যে তদন্ত প্রক্রিয়া তারা চালিয়েছে তাতে কোথাও কোনো আপত্তির কোনো অবকাশই নেই। তারা তদন্ত করতেই পারেন, তারা তাদের মতন করে তদন্ত করেছেন, কিন্তু সেই তদন্ত রিপোর্ট যতক্ষণ সিবিআই তদন্ত রিপোর্ট সামনে আসার আগেই তারা তাদের দলীয় তদন্ত রিপোর্ট তারা পেশ করলেন, এটাতেই কোথাও গিয়ে একটা কি বিভ্রান্তির সৃষ্টি হতে পারে মানুষের মনে? অবশ্যই আমি এই কথাটা শেষ বেলায় বলতে যাচ্ছিলাম যে আপনি বলে ফেললেন আর কি। তো যাই হোক, এই অবস্থাতে চলছে, দলটা উদ্ভ্রান্তের মতো চলছে। ক্ষমতা 21 সালে ক্ষমতা হারানোর পরে আজকে মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার কথা, ওই ভদ্রলোকটাই আজকে পশ্চিমবাংলার রাজনীতিকে ভয়ঙ্কর ভাবে কলুষিত করছে। ওর মাথাটা গরম, সবসময়তেই গরম। বুঝতে পারা গেছে। ধন্যবাদ, ধন্যবাদ টেলিফোন করার জন্য। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও আমরা ফিরবো এই সংক্রান্ত আলোচনায়, সঙ্গে থাকবেন। এই মুহূর্তে দীনেশ কুমার জয়সওয়াল টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। বলুন দীনেশ বাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। হ্যাঁ বলুন, আমরা শুনছি, বলুন। হ্যাঁ বলছি ম্যাম যে ये ঘটনাটা হয়েছে ম্যাম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। যে ঘটনাটা আমি হিন্দিতে বললে একটু ভালো হবে ম্যাম? হ্যাঁ বলুন বলুন বলুন। हम बोल रहे जो घटना रामपुर हाट में हुआ है, ऐसे कोई पार्टी के लिए हम बात नहीं कर रहे हैं, पर ये बहुत गंदा काम हुआ है मैम। हाँ वो तो सबको पता है, इसीलिए तो वो तहकीकात चल रही है। हाँ वो जो तहकीकात चल रही है ना मैम, वो ठीक है। सीबीआई देखिए एज ए अगला जो पीड़ित है वो पश्चिम बंगाल पुलिस का साथ नहीं दे रहा, वो लोग सीबीआई चाह रहा है। जो सीबीआई हुआ है तो अच्छी बात है, वो सीबीआई जो अच्छी बात है। ठीक है, ये जो ठीक है, शुक्रिया। পরবর্তী কলার রণেশ্বর দাস। রণেশ্বর বাবু নমস্কার। হ্যাঁ আপনাকেও নমস্কার। পারমিতাদি, সিবিআই নাক গলাচ্ছে বিজেপি, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিন্তু এটা তো কোনো প্রমাণ নেই ওনার কাছে। যেরকম ওনার কাছে অনেক কিছুই জানা, উনি সব জানেন। যেরকম একটা আমিরুলকে ফাঁসানো হয়েছে, যে তদন্তে মনে করেছিলেন এসআইটি, যেহেতু ওনার তাবেদার অফিসাররা আছে, আর আমিও একটু তাদের মন্ত্রী, আমি একটু পুলিশ মন্ত্রী, পুলিশগিরি করি, উনি সেগুলো সব জানেন না, বোঝেন না। সিআরপিসি আইটিসির যে সিবিআই যে তদন্ত করবে, এই যে 3D যে স্ক্যানিং যে হচ্ছে প্রমাণ লোপাটের জন্য, অ্যাকচুয়ালি উনি ওখানে গিয়েছিলেন। যে এই প্রমাণটা যদি ওখানে যে ধরনের মানে মানুষের যে রক্ত বা খুন, যে ব্লাড যেটা ওখানে হয়েছিল, মানে আপনি বলতে চাইছেন রামপুরহাটে মুখ্যমন্ত্রী যে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর যে সফর, সেটা প্রমাণ লোপাটের জন্য? একদম। এবং অনুব্রত মণ্ডল এবং মানে এই তথ্য আপনার কাছে রয়েছে? হ্যাঁ, এবং অনুব্রত মণ্ডল এবং ফিরাদ হাকিম, এরা যে দ্বিতীয়, মানে ফিরাদ হাকিম তো দ্বিতীয় সংখ্যাগুরুর মানে পক্ষের লোক, মন্ত্রী। উনি এবার বুঝতে পারছেন যে সংখ্যালঘু নয়, দ্বিতীয় সংখ্যাগুরু একটা জিনিস ভালো করে জানবেন। এবার আইনের ঊর্ধ্বে, এটা কোর্টের আন্ডারে সুপারভিশনে হচ্ছে, এটা কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ব্যাপার নেই। এখানে পুলিশ মন্ত্রী বা এই অফিসারদের কোনো কথা খাটবে না। যেটা বলছেন যে এর কোথায় গেল রবীন্দ্রনাথের তদন্তটা তো সিপিএম এর গুলোনো, যেসব গুলিয়ে দেওয়া, তাদের যে 4,500 লোককে মেরে দিয়েছিল মরিচ ঝাঁপিতে, কংগ্রেস যেরকম 5,000 লোককে মেরে দিয়েছিল জ্যান্ত জ্বালিয়ে। রণেশ্বর বাবু, আপনাকে একবারই আমি একটু থামাবো, তার কারণ হচ্ছে আপনি যে বক্তব্য পেশ করছেন আমরা শুনলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে সিবিআই কিন্তু সারদা এবং নারদা এই বিষয়ে কিন্তু তদন্তভার সিবিআই এর হাতেই রয়েছে, এবং সিবিআই এই নিয়ে তদন্ত করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেছে বেছে
বিভিন্ন যে নেতাদের ডাকা হচ্ছে তাদের মধ্যে যারা কিন্তু ইতিমধ্যেই বিজেপিতে জয়েন করেছেন তাদের ডাকা হচ্ছে না, তার মধ্যে 1 নম্বর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং ঠিক এটা আছে, আদালতের তত্ত্বাবধানেই কিন্তু শুভেন্দু করছে। অধিকারীর যদি কোনো ডেট দিয়ে থাকে, সুপ্রিম কোর্টের নোটিশ নির্দেশে এবং করে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই কিন্তু আচ্ছা দিদি, এই আমি তদন্ত প্রক্রিয়া বুঝলাম, চলছে। আমি বুঝলাম শুভেন্দু অধিকারীর যে কটা তদন্তের না, ডেটে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন হাজির আমি তার না সঙ্গে হয়। আরেকটা তথ্য দিলাম। আরেকটা আপনি যে তথ্য যে আপনি তথ্যগুলো জেনে আপনি নিন। দিলেন তার যে সঙ্গে আমি একটা হাজার তথ্য হাজার- দিলাম, নিশ্চয়ই আপনি এই তথ্যটা জানতেন বা জানেন, হাজার আপনি এই তথ্যটা হাজার হাজার- দিচ্ছিলেন না, ওই জন্য আমি দিয়ে আরে দিলাম তথ্যটা। সারদা নারদার কেসটা কি? প্রথমে তো নারদাই বললো ওটা হচ্ছে ডক্টর, ওটা হচ্ছে সাজানো, পরে বললেন আমরা পার্টি থেকে চাঁদা নিয়েছি। এই দ্বিচারিতা করলেন আপনি তো। আপনি এখন সিবিআই নিয়ে কথা বলছেন, আমরা সিবিআই নিয়ে কথা বলছি, তাহলে এবং সিবিআই শুভেন্দু যেহেতু অধিকারীকে এটা ডাকলে তদন্ত হলে আদালতের কোনো তত্ত্বাবধানে BJP কেন? সিবিআই তারা তাদের শুভেন্দু বিচার প্রক্রিয়া সবথেকে- চালাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে এই নারদা এবং সারদাতে বেছে বেছে কাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, এই তথ্য এবং- আমাদের সকলের সামনে রয়েছে। এবং ওই কালীঘাটের ফ্যামিলি পুরো যে কয়লা, বালি খাদান, গরু পাচার, সোনা পাচার, আপনি কি করে জানলেন? এই পশ্চিমবাংলাটাকে- তথ্য আপনি কোত্থেকে পেলেন? আমি নিজ আপনি দায়িত্বে যে তথ্য প্রশ্ন দিয়ে তুললেন যে আপনি আমার মুখ্যমন্ত্রী এই নামে কথা একটা জানলেন নোটিশ কি করে, পাঠান না। আপনি এই তথ্য জানলেন কোথা থেকে? আমি বারুইপুরে থাকি, আমার নামে আপনি একটা নোটিশ পাঠান, আপনি মানহানি মামলা করতে বুঝতে পারেন। পারা গেছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে রণেশ্বর বাবু। দেবাশিস কুমার আমাদের পরবর্তী কলার। দেবাশিস বাবু নমস্কার। নমস্কার। বলুন। আমরা বিজেপির রিপোর্ট যেটা এখন জমা দিয়েছে জেপি নাড্ডাকে আমরা দেখছি, খবরে পেয়েছি। টিএমসির তদন্ত আমরা আনুষ্ঠানে দেখেছি, সব দেখে আমাদের একটা জিনিসই মনে হয়, টিএমসির আন্ডারে, সরকারের আন্ডারে পুলিশ একদম দর্শক হিসাবে নীরব, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এরকম ভাবে টিএমসির স্থানীয় নেতা থেকে শুরু করে উচ্চ নেতা যারা যেমন ভাবে বলবেন পুলিশ সেইভাবে কাজ করবে, আর বিজেপি কেন্দ্রীয় সংস্থা, তাই কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে সেইভাবে বিজেপি কাজ করবে। যার জন্য সারদা নারদা বলুন বা নোবেল চুরির কেসটাই বলুন না, কোনোটাই আমরা তার ফলাফল পাইনি। এর থেকে একটা জিনিসই বোঝা যায়, আজকে যে বিজেপি সিবিআই হাতে দিয়েছে কেসটা, যেটা আদালতের নির্দেশে, এই কেসটারও ফলাফল একই হবে। ভোটের সময় দেখা যাবে এরকম, এখন যেরকম বোঝা যাচ্ছে যে কোনো জেলা সভাপতির নাম রয়েছে রিপোর্টে, এটাকে একটা নিমন্ত্রণ দেওয়া হচ্ছে বিজেপিতে আসার জন্য, এরকম আমরা দেখেছি আগে। এইটাও বোঝা যাচ্ছে যে পরবর্তীকালে এই নিমন্ত্রণ পত্রটা যাচ্ছে, অ্যাডভান্স হিসেবে নামটা দেওয়া। আদৌ সিবিআই করে কোনো আসল জিনিস আমরা পাবো না, কারণ পাইনি, আমরা সিবিআই থেকে আগেতেও পাইনি। কারণ সিবিআই কেন্দ্রীয় সংস্থা যেভাবে বলবে সেভাবে চলবে। ভোটের সময় একটা করে তদন্তের ডাক আসবে নিজাম প্যালেসে, তারপরে দেখবেন বদলে গেছে সব। তো সিবিআই বেকার, আমাদের রাজ্য পুলিশও বেকার হয়ে গেছে। শুধু আদালতের নির্দেশে, আদালতের আন্ডারে যদি কোনো তদন্ত হতো, যেটা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট দেখতো, এরকম কিছু হলে হয়তো আমরা একটা ন্যায্য বিচার পেতাম। বুঝতে পারা গেছে। ধন্যবাদ দেবাশিস বাবু। আমাদের পরবর্তী কলার মাহিনুর রহমান। নমস্কার। নমস্কার, বলুন। বলছিলাম আপনাদের টপিকটা আজকে হচ্ছে সিবিআই নাক গলাচ্ছে রাজ্যের এই যে বিষয়টা নিয়ে। আমরা বলছি রাজ্যের কি কোনো হস্তক্ষেপ নেই নাকি কোনো কিছুতে আইনসঙ্গত কোনো কাজ করার? যা কিছু করবে কেন্দ্র করবে নাকি? এই বিষয়টা তো রাজ্যের উপর ছাড়তে পারতো। এবং আর একটা কথা বলি, আজকে রাজ্যের রাজ্যপাল যেভাবে বিজেপির দালালি করছেন, আজকে এই রাজ্যে বিজেপির দালালি বলা হয় এটাকে, মানে বিজেপি আজকে ক্ষমতায় আসেনি বলে যা ইচ্ছা তাই কেন্দ্রের কাছে লাগাচ্ছে। আজকে রাষ্ট্রপতি শাসন চাইছে কোনো নেতা, আজকে বিধানসভায় যে কাণ্ডটা ঘটালো বিজেপি, এটা তো একটা নক্কারজনক ঘটনা। এরা কি চাইছে? শান্ত পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করতে চাইছে নাকি? আমার প্রশ্ন হচ্ছে যে একটা রাজ্যের যে স্বাধীন ক্ষমতা, আইনগত অধিকার আছে, সেটাকে তদন্তর ভার রাজ্যের হাতে ছাড়া উচিত।
আজকে সিবিআই যে আদালতে গিয়ে সিবিআই হাতে ছেড়ে দেওয়া বা সবকিছু যখন কেন্দ্র করবে রাজ্যগুলোকে তুলে দেওয়া উচিত, রাজ্যের আইন শৃঙ্খলা রাখা উচিত নয়। এটাই আমার কাছে একটা দুঃখ, মানে একটা নক্কারজনক ঘটনা, একটা ধিক্কার জানাচ্ছি আমি একটা রাজ্যের স্বাধীন। বুঝতে পারা গেছে। ধন্যবাদ আপনাকে। আরো একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর দেখা হবে আবারও আপনাদের সঙ্গে থাকবেন। টেলিফোন লাইনে এই মুহূর্তে অপেক্ষা করছেন প্রবীর বন্দ্যোপাধ্যায়। প্রবীর বাবু নমস্কার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার ম্যাডাম। দেখুন, শতছিন্ন অঙ্গবস্ত্র লজ্জা বলো ঢাকবো কিসে? সারা বাংলার দেহ জুড়ে যে দুষ্ট ক্ষতের মতো এই অন্যায়গুলো ছড়িয়ে পড়েছে, একে আর সত্যি আর ঢাকার জায়গা নেই। আপনি ধরুন ঝালদা কাণ্ডে, সেখানে ওসি বলছে এসে তুমি উপপ্রধান হও, নয়তো তোমার অবস্থা হবে কি, না কোর্টের পাশে ঘর করতে হবে। দেখুন, সিবিআই এর আসার দরকারটা কি? এখন দেখতে হবে যে সিট গঠন করেছে এসআইটি সিট, কিন্তু সে যে কাজকর্ম করে বেড়াচ্ছে সেটা এসআইটি সিট নয়, SHIT শিট। তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, সেখানে কি হলো, আপনি ওসি কে কম্পালসারি ওয়েডিং এ পাঠিয়ে দিলেন, সরি আইসি কে, এবং দুটো ওই একটা যারা পুলিশ অ্যাক্টের ভেতরেই পড়ে না তাদের দুইজনকে ধরা হলো। এবার ধরুন আমি চলে আসি এইখানে বকটুই কাণ্ডে, এখানে দেখা যাচ্ছে মারছে যারা তৃণমূল, মরছে যারা তৃণমূল। আর দুর্ভাগ্যের ব্যাপার, তাদেরকে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে যে অর্থ দিচ্ছেন সেটা কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকা। ঠিক পাশে দেখুন উদাহরণ নিয়ে যাচ্ছি, সব কথায় উত্তরপ্রদেশ খারাপ বলা হয়, সেখানে কদিন আগে কুশীনগরে, অর্থাৎ 10 তারিখে ওই ওদের ওই রেজাল্ট বেরোনোর পর, 10 তারিখ না লাস্ট, 10 তারিখে রেজাল্ট বেরোনোর পর বাবর বলে একটি ছেলে কুশীনগরে, ও বিজেপি করতো, ও ঝান্ডা নিয়ে বিজেপির কাজ করতো, মিষ্টি বিতরণ করছিল। ওখানে ওকে কিন্তু মেরে ফেলা হয়, ওরই সম্প্রদায়ের লোক মারে ওকে। কেন তুই বিজেপি করেছিস? ওখানে সরকার কি পদক্ষেপ নিয়েছে জানেন? ওখানে সরকার করেছে কি, যারা যারা মেরেছে তাদের খবর পেয়ে গেছে, কিন্তু তারা পলাতক। তো সরকার ঠিক করেছে যে বাবরের স্ত্রী আছে মাত্র 25 বছর বয়স, ঠিক করেছে ওদের সম্পত্তিগুলো বিক্রি করে দিয়ে টোটাল টাকা দেওয়া হবে ওই বাবরের পরিবারকে। একদম দারুণ, খুব ভালো। ধন্যবাদ আপনাকে প্রবীর বাবু, ধন্যবাদ। সময় হয়ে গেছে আরো একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও আমরা ফিরবো এই সংক্রান্ত আলোচনায়, সঙ্গে থাকুন। আমাদের অনুষ্ঠান একেবারে শেষের পথে, আমরা শেষ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন তাপস রায়। তাপস বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। দেখুন, এই বাগদুই কাণ্ডে সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে রাজধর্ম পালন কোন সরকার বেশি করছে, রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার, রাজ্যের দল না কেন্দ্রের দল, পরিষ্কার হয়ে গেল, দুধ কা দুধ পানি কা পানি। আপনার নিশ্চয়ই মনে আছে যে হাইকোর্ট বলেছিল যে রাজ্য সরকারকে সমস্তভাবে সিবিআই কে সাহায্য করতে হবে। আজ দেখুন 3 জন আসামিকে রাজ্য সরকারের পুলিশ ধরে সিবিআই হাতে তুলে দিয়েছে। ওখানে গোটা এরিয়াটায় পাহারা দিচ্ছে রাজ্যের পুলিশ, সিবিআই কে পাহারা দিচ্ছে সিআইএসএফ। আবার দেখুন, কেন্দ্রে যে দল শাসন করছে সেই বিজেপি ওই তদন্ত রিপোর্টকে প্রভাবিত করার জন্য রাজ্যের এক সভাপতি, তৃণমূল সভাপতির নাম সেখানে প্রমোট করেছে যে এ দোষী হবে। অর্থাৎ এইখানে রাজধর্ম পালনে কোন দল বেশি সক্রিয়, কারণ দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। ধন্যবাদ আপনাকেও। পরবর্তী কলার প্রশান্ত দত্ত। বলুন প্রশান্ত বাবু, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার সুজনদা। এই আপনাকে আজকে একটা কথা বলছি ম্যাডাম, আমরা রোজ এই 8টা থেকে 9:30 পর্যন্ত আপনাদের অনুষ্ঠানটা বহু কোটি কোটি লোক আমরা দেখি এবং ভালো লাগে, মনটাও মানে ভালো লাগে। কিন্তু ইদানিং তাড়াতাড়ি বিষয়ে আসুন, সময় নেই একদম। হ্যাঁ বিষয় বলবো, চারপাশে গন্ধযুক্ত লোককে কেন ঢুকিয়ে দেন, পুরো অনুষ্ঠানকে নষ্ট করে দেয়। ওদের মাথা মস্তিষ্ক, গর্ধব মস্তিষ্ক নিয়ে যেসব কথাবার্তাগুলি বলে না, কষ্ট হয় আমাদের শুনতে। ধন্যবাদ। আজকের বিষয় নিয়ে আপনি যদিও কিছুই বললেন না, আমরা সবসময় এটা বলি যে যে বিষয়ে আমরা কথা বলি সেই বিষয় নিয়ে কথা বলুন। তার কারণ আপনাদের যে কথা বলার জায়গা আমরা করে দিই, সেই কথা বলার জায়গাটা কিন্তু শুধুমাত্র যে বিষয়ে আজকে আলোচনা হচ্ছে সেই বিষয়ে কথা বলার জন্য। সময় এখানেই শেষ, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকাল ঠিক রাত 8টায় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, আপনার কথা নিয়ে হাজির থাকবো আমরা। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।